চিন্তা করে দেখুন, বাংলাদেশি সাংবাদিকদের আগেই এমপি আনারুল যে স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত সেটাও ভারতীয় সাংবাদিকেরাই জানিয়েছেন। এখন প্রশ্ন হলো, আনারুল সম্পর্কে এত তথ্য ভারতীয় সাংবাদিকরা কোথায় পেল? এই সাংসদ তিনি একজন স্বর্ণ ব্যবসায়ী। স্বাভাবিকভাবে এই গোপাল বিশ্বাসের সাথে সাংসদের ঘনিষ্ঠতা কোন পর্যায়ে ছিল? কোনো ব্যবসায়িক কারণ? আরও প্রশ্ন উঠতে পারে, ভারতীয় পুলিশ কেন খুনের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে? কারণ যে চক্রটি স্বর্ণ চোরা কারবারির সাথে জড়িত তারা অত্যন্ত ক্ষমতাবান। কতটা ক্ষমতাবান সেটা একমাত্র সীমান্ত এলাকার বাসিন্দারাই জানেন। চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর সীমান্ত এলাকায় যাদের বাড়ি তাদের কাছে খবর নিলেই জানতে পারবেন কতটা জমজমাট ওই এলাকার এই মুহূর্তের স্বর্ণ চোরা কারবারিদের ব্যবসা। ভারতীয় স্বর্ণ চোরা কারবারিরা দুবাই থেকে নিয়ে আসা স্বর্ণ ভারতে নিয়ে যেতে দীর্ঘদিন ধরে বাংলাদেশকে ট্রানজিট হিসাবে ব্যবহার করছে। আর এই ট্রানজিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতে পৌঁছানো পর্যন্ত বাংলাদেশের ভেতরে মোট দুবার হাত বদল হয়। একটি পক্ষ শাহজালাল থেকে সীমান্ত এলাকা পর্যন্ত নিয়ে যায়, আরেকটি পক্ষ সীমান্ত পার করে ওপারে পৌঁছে দেয়। এক একটি পার ঢাকা থেকে ভারত সীমান্ত পর্যন্ত পৌঁছে দিতে 700 থেকে 1000 টাকা দেয়া হয় বহনকারী প্রতিজনকে। আর এটা এখন চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এবং যশোর সীমান্ত এলাকার অনেক যুবকের একমাত্র আয়ের উৎস। বিশেষ করে ঝিনাইদহ জেলার আনোয়ারুল আজিম আনার, যশোরের শাহিন চাকলাদার এবং চুয়াডাঙ্গা 2 আসনের এমপি আলী আজগর টগরের নাম বহুল আলোচিত। এই অবৈধ ব্যবসা করে এমপি এবং তাদের পরিবারের লোকজন এখন শত শত কোটি টাকার মালিক হয়েছে। যে মাফিয়াদের হয়ে কাজ করে শত শত কোটি টাকার মালিক হওয়া যায়, তাহলে সেই মাফিয়ারা কত টাকার মালিক সেটা একটু চিন্তা করুন। চিন্তা করে হয়তো ধারণা পাওয়া যায়, কিন্তু প্রমাণ করা অসম্ভব। যে কারণে যদি কিন্তু হতেও পারে, এসবের বাইরে গিয়ে আমাদের পক্ষে সব তথ্য উপাত্ত উপস্থাপন করা সম্ভব নয়। যে কারণে প্রমাণ করার পরিবর্তে একটু ধারণা দিয়ে যাই। এমপি আনার হত্যার 3 আসামির একজন শিলাস্তি রহমানকে। শিলাস্তি রহমানের স্বাক্ষর নিতে গেলে তিনি সেই আইনজীবীকে বলেন, কেন স্বাক্ষর করবেন তিনি? আসামি নয়। কাঠগড়ায় নিজেকে নির্দোষ দাবি করেন শিলাস্তি। শিলাস্তির এই দাবি হয়তো সঠিক। এমপি আনার, তার বন্ধু শাহিন এবং আমান শিলাস্তিদের হয়তো ভারতের সেই বাসায় একটা গেট টুগেদার হয়েছিল, কিন্তু সেখানে আনার খুন হয়নি। খুনের ঘটনা হয়তো ঘটেছে অন্য কোথাও। খুনি হিসেবে এখন যাদের নাম শোনা যাচ্ছে তারা সকলেই হয়তো পরিস্থিতির শিকার। এদের মধ্যে অপ্রাসঙ্গিকভাবে একজনকে বলির পাঠা বানানো হয়েছে, যার নাম কথিত কসাই জিহাদ হাওলাদার। নামের সাথে জিহাদি একটি জঙ্গি জঙ্গি ভাব থাকায় হয়তো তাকে বাছাই করা হয়েছে। ভারতীয় অনেক গণমাধ্যম এরই মধ্যে জিহাদের নাম শুনেই ঘটনাকে ইসলামিক চরমপন্থীদের কাজ বলে প্রচার করাও শুরু করেছিল। কসাই জিহাদ যে সাংসদের দেহ টুকরো টুকরো করে কাটে। ধৃত জিহাদকে জেরা করে কলকাতায় আসার সম্ভাবনা বাংলাদেশের পুলিশের। তাহলে কি এর সঙ্গে কোনো জিহাদি যোগ রয়েছে? ঘটনা আসলে যাই হোক, জিহাদ কখনোই কসাই পেশায় জড়িত ছিল না। মানুষের মাংস কেটে টুকরো টুকরো করা তো বহু দূরের কথা, তাকে দিয়ে কাউকে চর মারাও অসম্ভব। গণমাধ্যমে জিহাদের যে ছবিটি ভেসে বেড়াচ্ছে সেটা দেখেও বোঝাই যাচ্ছে তাকে দিয়ে কোনো মানুষকে কেটে কুচি কুচি করা একদম অসম্ভব। ও এরকম কোনো কাজ করতে পারে না। আমি একটা কথা, আমার হাজবেন্ড কখনো কষাই ছিল না, আর ওর যত ফ্রেন্ড ছিল ওরা কোনোদিন যতগুলাই ফ্রেন্ড ছিল কষাই নেই। এই ধরনের ছেলে না। এখন যে কোনো এর মধ্যে একটু আপনারা গুড়াইয়াত দিয়ে তারপরে দেখেন কোন জায়গায় কি হয়েছে, বুঝছেন? কিন্তু ছেলে কিন্তু খারাপ না, ওর ফ্যামিলি খারাপ না। এভাবে পরিকল্পিত একটি মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এমপি আনার হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে ভারতের হাই অফিসিয়াল কোনো একটি জায়গা থেকে গোপালদেরকে বাঁচানোর জন্য বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকেও নির্দেশ দিয়েছে। যে কারণে কোনো প্রকার তদন্ত ছাড়াই ভারতের কেউই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয় বলে ঘটনার প্রথম দিনই জানিয়ে দিয়েছিলেন ভারতে নিয়োগ করা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ভারতের কেউ এখানে জড়িত হন নাই। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। এসব কারণে হাজারো ডালপালা গজাতে শুরু করেছে আনার হত্যাকাণ্ড নিয়ে। আসলেই কি আনার খুন হয়েছে? খুন হলে এখন পর্যন্ত কেন লাশের একটি টুকরো খুঁজে পাওয়া যাচ্ছে না? নাকি আনারকে ভারতীয় গোয়েন্দা সংস্থাই গুম করে রেখেছে? তাকে কে মেরেছে আপনি অ্যাডভান্স কি করে বলেন? হোম মিনিস্টারও বলে, ফরেন মিনিস্টারও বলে, এনারা অ্যাডভান্স অনেক মন্ত্রী এটা বলে, অ্যাডভান্স কথা বলে। তদন্ত নাই, কিছু নাই। স্বরাষ্ট্রমন্ত্রী যে কোনো কিছু না জেনেই ভারতকে বাঁচানোর চেষ্টা করছে সেটা ভারতীয় একটি গণমাধ্যমে তার দেয়া বক্তব্যেই প্রমাণ হয়ে যায়। বাংলাদেশি গণমাধ্যমে এমপি আনারের খুনিরা সবাই বাংলাদেশি দাবি করা মন্ত্রী। তারও একদিন পর ভারতীয় সাংবাদিকদেরকে জানিয়েছেন আনার কি খুন হয়েছেন নাকি সুইসাইড করেছেন সেটাও নাকি তিনি তখনও জানেন না। অথচ বাংলাদেশি গণমাধ্যমের সামনে তিনি বলেছিলেন আনার খুন হয়েছে এবং বাংলাদেশিরাই তাকে
খুন করেছে। বাংলাদেশ সরকারকে আপনাকে হোম মিনিস্ট্রিকে কি খুন বলেই জানানো হয়েছে? এটা খুন না সুইসাইড না কত কিছু হতে পারে। এছাড়াও কোনো দলের একজন সংসদ সদস্য ভারতে গিয়ে খুন হবার পর স্বভাবতই সেই দলের সাধারণ সম্পাদকের উচিত ভারত সরকারের নিরাপত্তায় কোনো ঘাটতি ছিল কিনা তা খতিয়ে দেখা। অথচ ওবায়দুল কাদের ঘটনা শুনেই বলে দিয়েছিলেন ভারতের কোনো দোষ নেই, সব দোষ এমপি আনারের, কারণ তিনি ভারত সরকারকে না জানিয়েই সে দেশে গিয়েছিলেন। তিনি তো আর ভারত সরকারকে জানিয়ে যান, কাজে নিরাপত্তার ব্যাপারটা তখনই সেভাবে দেখাও। পরিস্থিতি দেখে মনে হচ্ছে কয়েকটা বিষয়কে আড়াল করবার চেষ্টা চলছে, যা তদন্তের মূল বিষয় হতে পারত। যেমন এমপি আনারুল আজিম আনারের ভারতে যাবার উদ্দেশ্য আসলে কি ছিল সেটা নিয়ে কোনো আলোচনা নেই। দর্শনার গেদে সীমান্ত হয়ে ভারতে যাবার সময়কার যে ভিডিওটি নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে, সে ভিডিওটি কে করেছিল, কেই বা প্রথম ফেসবুকে আপলোড করলো? এমপি আনার লাল পাসপোর্ট নিয়ে ভারতে যাবার পরেও তাকে কেন যথাযথ নিরাপত্তা দেয়নি ভারত সরকার? এমপি আনার তার ভারতীয় বন্ধু গোপালের বাসা থেকে বের হবার পর যে লাল গাড়িটি দেখা গিয়েছিল, সেই গাড়িতে কে গেছিল? গোপালের বাড়ি থেকে বের হবার পর মাঝপথের যে ভিডিওটি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, সেই ভিডিওটি কে ধারণ করেছিল? গোপালকে এমপি আনারের মুঠোফোন থেকে ভিআইপিদের সাথে দিল্লি যাচ্ছি লিখে খুদে বার্তা পাঠানোর পরেও গোপাল কেন সাধারণ ডায়েরি করেছিল? সাধারণ ডায়েরি করবার পর থেকে গোপাল কেন পলাতক রয়েছে? সাংবাদিকদেরকে পুলিশ প্রথমে লাশ পাওয়া গিয়েছে দাবি করবার পর কেন পরবর্তীতে তা অস্বীকার করা হয়েছে? ভারতে এমপি আনার খুন হয়েছে এই খবর জানার সাথে সাথে ডিবি কিভাবে আসামিদের কাছে সবকিছু জেনে ফেলল? এমনকি আনারের মাংসে হলুদ মাখানোর খবরও আসামিরা এত সহজে কিভাবে স্বীকার করে ফেলল? নাকি সাজানো এই নাটকে আসামিরা আগে থেকেই ডিবির হাতে আটক ছিল? আনার কন্যা তার বাবার খোঁজে ভারতে যাবার কথা বলেও কেন যায়নি? ভারতে যেতে এমপির মেয়েকে কে নিষেধ করেছিল? এইসব যুক্তিতর্কের পরেও মোটামুটি নিশ্চিতভাবেই বলা চলে, খুনের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে যে কজন বাংলাদেশির নাম বলা হয়েছে তারাই শেষ পর্যন্ত বলির পাঠা হতে যাচ্ছে। কিন্তু যে প্রশ্নগুলো আমার মাথায় এসেছে, সেই প্রশ্ন কি আনোয়ারুল আজিম আনারের মেয়ের মাথায় আসেনি? অবশ্যই এসেছে, কিন্তু তিনি সেভাবেই কথা বলবেন যেভাবে হারুন আঙ্কেল শিখিয়ে দেবেন। দিবি আঙ্কেলের এখানে আসছে, হারুন আঙ্কেলের এখানে, সে আমাকে যথেষ্ট হেল্প করছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম দিন তার সাথে আমার রবিবারে রাত 9টায় একুশে কথা হয়। প্রধানমন্ত্রী আমার আশ্বস্ত করেছে। এমপি আনার কন্যা ডরিনের এখানে হারানোর কিছুই নেই। তার বাবা যে একজন ভোটচোর, লম্পট, খুনি, চোরাকারবারি ছিলেন সেটা তিনি নিজেও জানেন। যে কারণে তার আবেগটা অন্য 8-10 জন পিতার সন্তানের মতো হবে না, এটাই স্বাভাবিক। এমপি কন্যা এরই মধ্যে ঝিনাইদহের বিভিন্ন এলাকা চষে বেড়ানো শুরু করেছেন। সেখানে তিনি পাক্কা রাজনীতিবিদদের মতো বক্তব্য রেখে যাচ্ছেন। তাকে জিজ্ঞেস করেন কেন আমার বাবাকে কেটে কেটে টুকরা করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে ঝিনাইদহ 4-0 আসনের পরবর্তী এমপি হতে যাচ্ছেন আনারের কন্যা। অতএব আপাতত তার জন্য এতটুকুই মেঘ না চাইতে বৃষ্টির মতো। সেই বৃষ্টিতে যদি এমপির পরিবার শীতল হয়ে যায়, তাহলে আমরা আর উষ্ণতা ছড়ানোর চেষ্টা করে লাভ কি? অতএব চলুন বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায় আরেকটি নাটক দেখতে থাকি, যেই নাটকের সব পক্ষই শেখ হাসিনার লোক। আমাদের এখানে হারানোর কিছুই নেই, কারণ এমপি আনারের মৃত্যু কিংবা শাহীন শিলাস্থিত মৃত্যুদণ্ড সবই আমাদের জন্য ঈদের মতো। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।